অনেক অপেক্ষার পর ইউনিভার্সের তৃতীয় পার্ট চলে আসলো। তো আমিও চলে আসলাম এই মুভিটার এক্সপ্লেন নিয়ে। হিট ইউনিভার্সের যদি প্রথম দুইটা মুভি দেখে থাকো তাহলে এই মুভিটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এক কথায় পুরো মাস্টারপিস মুভি। মার্কোতে তোমরা যে পরিমাণ ভাইলেন্স দেখেছো তার অধিগুণে রয়েছে এই মুভিটাতে। আর নামটা মনে রেখো, অর্জুন সরকার। তাহলে আর কোনো স্পয়লার বা কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল গল্প। সিনেমার শুরুতে দেখা যায় এসিপি ধোনিয়াকে মরণোত্তর অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। ওই দিনই অর্জুন সরকারের কোর্টের হিয়ারিং। তারপর অর্জুন সরকারকে সোজা সাজা শুনিয়ে জেলে পেশ করা হয়। জেলের ভেতরে সবাই ওর দিয়ে কেন জানি অবাক অবাক চোখে চেয়ে থাকে, কারণ এই জেলের অধিকের বেশি কয়েদিকে অর্জুন সরকার জেলে পাঠিয়েছিল। আসলে অর্জুন সরকার একজন হেড ডিপার্টমেন্টের একজন এসিপি। জেলে আসতে অর্জুনকে মারার প্ল্যান করতে শুরু করে সেখানকার কয়েদিরা। একদিন অর্জুন যখন খাবার নিচ্ছিল তখন একজন চাকু নিয়ে তার পেছনে যায়। অর্জুনকে মারতে যাবে, ঠিক তখনই ওকে একজন কয়েদি এসে বাঁচে। তারপর ওর থেকে চাকুটা নিয়ে অর্জুনকে দেয় নিজে আত্মরক্ষা করার জন্য। তখন সে বলে, তোমার মতো সাহসী এক হিট অফিসার জেলে এমন কি করেছো তুমি? তারপর বলা শুরু করে অর্জুন সরকার। তখন ফ্ল্যাশব্যাকে চলে যায়, দেখা যায় অর্জুন একটা গাড়ি নিয়ে জঙ্গলের মধ্যে এসেছে। এখানে একটা ঈগলকে কিছু মাংস দেয়। তারপর গাড়িতে থাকা একটি লোককে নদীর ধারে গাছের ডালের সাথে ঝুলিয়ে উল্টা করে ঝুলিয়ে দেয়। এই ব্যাপারটা ওর ফোন দিয়ে রেকর্ডিং ও করছিল। তারপর লোকটা গলায় ছুরি দিয়ে আঘাত করে এটাতে অঝরে রক্ত পড়তে থাকে আর পানিতে মিশে চলে যাচ্ছিল ওই দূরে। অতিরিক্ত রক্ত পড়ার কারণে মারা যায় লোকটা। পর্যন্ত অর্জুন তো একজন পুলিশ, ওর কাজ তো মানুষের যান বাঁচানো। তাহলে কেন সে মানুষকে এভাবে হত্যা করছে সেটা জানতে আমাদেরকে একটু ভিতরে ঢুকতে হবে। জঙ্গল থেকে খুন করে অর্জুন সোজা চলে আসে বিশাখাপট্টনামের হিট অফিসে। অর্জুন এখানে নতুন এসিপি হিসেবে আজই ট্রান্সফার নিয়ে এসেছে। আজই ওর জয়নিং। এখানে ওর বস বিজিবি নাগেশ্বর রাও সবার সাথে পরিচয় করিয়ে দেয় অর্জুনের। তারপর নিজের রুমে চলে আসে অর্জুন। ল্যাপটপে বসে কিছু একটা দেখছিল অর্জুন। সেখানে এসিপি বর্ষা সাই দিবাকর এসে পৌঁছায়। ওরা কথাবার্তা বলার সময় দিবাকর পা ঝাঁকে শব্দ করছিল, যেমনটা অনেকেরই অভ্যাস। তাই অর্জুন তাকে ধমক দেয়। তখন আমরা বুঝতে পারি অর্জুনের অনেক রাগ। তারপরই সেখানে কনস্টেবল এসে জানায়, স্যার জঙ্গলের মধ্যে একটা খুন হয়েছে, আপনাকে এক্ষুনি যেতে হবে। সাথে সাথে ওরা সবাই চলে যায় ওই জায়গায়। বডির অবস্থা দেখে তো সবাই অবাক হয়ে যায়। কোনো মানুষকে এত কষ্ট দিয়ে কিভাবে মারতে পারে? আর এই খুনটা যে করছে সে অনেক চালাক, কারণ একটা প্রমাণও পাওয়া যায়নি। আসলে খুনটা তো অর্জুনই করেছে, আর তার কাজে সে একদম এক্সপার্ট। এই বডিটা থেকে 3টা অর্গান মিসিং। তারপরও কোনো রকম প্রমাণ ছাড়াই তাদের ফিরতে হয়। রাতের বেলায় বাড়িতে এসে পৌঁছে অর্জুন। বাবার সাথে খেতে থাকলে শুধু বাবার মুখে বিয়ের কথা, এটা ছাড়া বাবা যেন অন্য কোনো কথাই জানে না। পরের দিন সকালবেলাতেই অর্জুন চলে আসে সাইকিয়াট্রিস্টের কাছে। অর্জুনের অনেক বেশি রাগ, আর ঠিক এই জন্যই বাবা জোর করে ওকে এখানে পাঠিয়েছিল। ডাক্তার নতুন করে কিছু ঔষধ লিখে দেয় অর্জুনকে, আর এগুলো নিয়মিতভাবে খেতে বলে। তারপর সে সোজা চলে যায় একটা বেডে। আসলে বাবার জোরাজুরিতে একটা মেয়ের সাথে ডেটিং অ্যাপ থেকে এখানে এসেছিল অর্জুন। এই কফি শপে বসে কথা বলতে থাকলে, তবে কিছুক্ষণ অর্জুনের কথা বলার পরে মেয়েটা ওয়াশরুমে যাওয়ার কথা বলেই পালিয়ে যায়। এটা অর্জুনের জন্য নতুন কিছু না, আসলে সব সময় সন্ত্রাসীদের নিয়ে পড়ে থাকার কারণে এই দশা অর্জুনের। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না অর্জুন। মেয়েরা সবসময় ওর থেকে পালিয়ে যেত, এমনকি কফি শপের ওয়েটারটাও জানতো এই ব্যাপারটা। পরের দিন অর্জুন অফিসে এসে পৌঁছে। বেলকনিতে গিয়ে অর্জুন যখন সিগারেট খাচ্ছিল তখন একটা মেয়ে আসে তার কাছে। ওই মেয়েটার নাম ছিল মৃদুলা। আজ নাকি তার অর্জুনের সাথে দেখা করার কথা। গতকাল রাতে নাকি ম্যাট্রিমনিতে কথা হয়েছে তাদের, তবে সেই কিছু জানে না। তারপরই বাবাকে কল দিয়ে অর্জুন আর জানায় ব্যাপার কি। আসলে বাবাই অর্জুনের নাম আর ছবি ব্যবহার করে ম্যাট্রিমনিতে অ্যাকাউন্ট খুলে চ্যাটিং করেছিল, আর মৃদুলাকে আজকে অফিসেও আসতে বলেছিল বাবা। তারপর ওরা দুজনে কথাবার্তা বলতে শুরু করে। অর্জুন খেয়াল করে দেখে মৃদুলা অন্য মেয়েদের মতো ওকে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে না, আর অর্জুনের প্রতি আকর্ষণও দেখাচ্ছিল। দুজনের সাথে কথা বলে অনেক ভালো লাগে। আর ঠিক এই জন্যই ওই কফি শপটাতে আবার যায় অর্জুন। ওদের দুজনকে এখানে আসতে দেখেই ওয়েটার তা মৃদুলাকে বলে, ম্যাম বাহিরে যাওয়ার রাস্তা এদিক দিয়ে, বাথরুমের ওই দিক দিয়ে অনেক বেশি রাস্তা পড়বে। আসলে সে তো জানতোই যে মেয়েটা পালাবে, তবে আজকে আর এমন কিছু হয় না। ঘোরাঘুরি করে একসাথে অনেক মজাই পাচ্ছিল দুজন। কখন যে দিন পেরিয়ে রাত হয়ে যায় ওদের কারোরই কোনো টের নেই। তারপর অনেক রাতে অর্জুন মৃদুলাকে নামিয়ে দিতে আসে ওদের বাড়িতে। ওরা দুজনে ঘনিষ্ঠ মুহূর্তে যাবে ঠিক তখন লোক টোন কাটে। তবে অর্জুন যখন ওদের দিকে তাকায় তখন তো গাড়িওয়ালা ছেলেটা ওকে দেখেই পালিয়ে যায়, আর সে অনেক
করে মাপটাপ চেয়ে তারপরই সেখান থেকে বের হয়। আসলে অর্জুনকে দেখলে সবাই এমনই ভয় পেত। আবারও দুজন ঘনিষ্ঠ মুহূর্তে যেতে থাকলে মৃদুলা বলে, এখনো সময় হয়নি, এটা কোনো স্পেশাল টাইমের জন্য রেখে দাও। পরের দিন অর্জুন আবারও চলে আসে জঙ্গলে। এখানে আরেক গাছের সাথে উল্টো করে বাদে আরেকজন নিচে তিরপল পেরে মারতে যাবে, ঠিক তখনই কারো একটা উপস্থিতি লক্ষ্য করে অর্জুন। দেখা যায় ওকে ফলো করতে করতে বর্ষা চলে এসেছে। আসলে সেদিন ওই ক্রাইম স্পটে অর্জুনকে দেখেই সন্দেহ করেছিল বর্ষা। তারপর থেকেই ওকে ফলো করা শুরু করে বর্ষা। অর্জুনের দিকে বন্দুক তাক করে, কিন্তু অর্জুন ওকে এক ঝটকাতেই অজ্ঞান করে দেয়। বর্ষা যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় একটা চেয়ারে বসে হাত পা বেঁধে রেখেছিল অর্জুন। বর্ষা বারবার বলতে থাকে, তুমি না পুলিশ, তবে তুমি কেন নিজেই ক্রাইম করছো? এইটা একদমই ঠিক না, সাজা দেওয়ার জন্য তো কোর্ট আছেই। তবে কে শোনে কার কথা? অর্জুন ওই লোকটাকেও ঠিক আগের মতো করেই মারে, বর্ষার চোখের সামনেই। তারপরে সে বর্ষাকে একটা গল্প বলতে শুরু করে অর্জুন। কাহিনীটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। তখন অর্জুনের পোস্টিং ছিল জম্মু কাশ্মীরে হিট অফিসে। বরাবরই অর্জুন অপরাধীদের সাথে খারাপ ব্যবহার করে, তবে ওর এমন আচরণ কোনো বসই সহ্য করতে পারে না। এখানে অর্জুনের বস ডিজিপি কৃতিকাঞ্জও তার বিপরীত নয়। সেও কোনোভাবে সহ্য করতে পারে না অর্জুনের কর্মকাণ্ডগুলো। হঠাৎ করে ওদের অফিসে একটা কেস আসে। সেখানে অর্জুন দেখতে পায় লোকটাকে উল্টো করে ঝুলিয়ে মেরে, ঠিক যেমন অর্জুন মারেছিল আগে। আর বডি থেকে 3টা অর্গানও গায়েব। ক্রাইম স্পটে খোঁজাখুঁজি করে কিছুই পায় না ওরা। পরে বরফ গলিয়ে দেখতে পায় একটা গাড়ির চাকার মার্ক। এটা দেখেই অর্জুন বুঝে যায় যে কোন মডেলের গাড়ি। এই শহরটা খুব ছোট, বড় না। এই জন্য বাজারে এসেই সব টায়ার চেঞ্জ করার দোকানে খোঁজ লাগায় অর্জুন। সে অল্প দিনের মধ্যেই ওই মডেলের গাড়ির চাকার টায়ার কে চেঞ্জ করেছে। কারণ সেখানে অর্জুন যে টায়ারের মার্ক দেখেছিল সেটা নতুন টায়ার। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর 3জনকে পাওয়া যায় রিসেন্টলি টায়ার চেঞ্জ করেছে। প্রথম বাড়িতে এসে দেখে একটা মহিলাকে, আর তার একটা অসুস্থ ছেলেও আছে। সে দুধ বিক্রি করে জীবনযাপন করত। তারপর তারা চলে যায় দ্বিতীয় বাড়িতে। এখানে মধ্যবয়সী একটা লোক দেখতে পায়। সে আসলে শিকার করে জীবিকা বহন করত। সে তাদের দেখে অর্জুন বুঝে যায় যে ওরা তো খুনি হতে পারে না। তারপর চলে যায় তৃতীয় বাড়িতে এবং শেষ বাড়িতে। এখানে এসে কাউকেই পায় না ওরা। দরজা ভাঙতে যাবে, ঠিক তখনই চলে আসে লোকটা। একে দেখে অর্জুন বুঝে যায় যে এই লোকটাই খুনি। আর পুলিশ দেখে পালাতে যায় লোকটা। তখন একজন ওকে ধরলে গুলি করে পালিয়ে যায়। সে অর্জুন ওর পিছে পিছে যাচ্ছিল দৌড়াতে। লোকটা একটা বাড়িতে গিয়ে ঢোকে। ঘরে ঢুকলেও অর্জুন দেখতে পায় ওরা 5জন, শুরু হয় ফাইট। এই 5জন মিলে অর্জুনের কিছুই করতে পারে না। চোখের পলকেই সবাইকে ধরাশায়ী করে ফেলে অর্জুন। আর বাকি 4জন এত বাজে অবস্থা করে ফেলে যে তাদের হাসপাতালে ভর্তি করতে হয়। আর খুনিকে ধরে নিয়ে চলে আসে অর্জুন। ওর বস এসে তো অনেক কথা শোনায় অর্জুনকে, এত নির্মমভাবে কেউ কাউকে মারে। আর ওই 4জন ছিল কাশ্মীরের সংগঠনের মেম্বার। দুজনের অবস্থা খুবই ক্রিটিক্যাল। যদি ওদের কিছু হয়ে যায় তবে অনেক বড় ইস্যু হয়ে যাবে, কিন্তু কিছুই কেয়ার করে না অর্জুন। এদিকে দেখা যায় হিট অফিসের বাইরে জনগণ অর্জুনের বিরুদ্ধে মিছিল করছিল। তারপর যে অর্জুন চলে আসে খুনিটার কাছে আর ওর একটা হাত একেবারে ভর্তা করে দেয়। তারপরও কিছুই বলে না লোকটা। ঠিক তখনই অর্জুনকে একটা এসআই এসে জানায়, স্যার, বিহারে একইভাবে আরেকটা খুন হয়েছে আজই। কিভাবে খুন করেছে ওরা। আর 2 ঘন্টার মধ্যেই সেই খুনিটাও ধরা পড়েছে পুলিশের হাতে। এই কথা শুনে সাথে সাথে অর্জুন রওনা দেয় বিহারের উদ্দেশ্যে। কয়েক ঘন্টার পর এসে পৌঁছে সেই জেলটা। অনেক করে খুনিকে মারধর করার পরেও কিছু জানায় না।
তখন অর্জুন এসে তাকে কাশ্মীরে নিয়ে যেতে চায়। তারপর সেইখানের থানার এসআই জানায়, স্যার, কাগজপাতি ছাড়তে 2 ঘন্টার মতো সময় লাগবে। ঠিক ওই সময়ে খবর আসে ছেলের বাবা কিছু গুন্ডাকে ভাড়া করেছে, কিছুক্ষণের মধ্যে আক্রমণ হবে এই থানায়। এইটা শুনে অর্জুন কোনো কাগজপাতি তোয়াক্কা না করেই ছেলেটাকে নিয়ে যেতে থাকে। ওদের সাথে 2টা গাড়ি ভর্তি প্যারামিলিটারি ছিল। শুনশান একটা মরুভূমির মধ্য দিয়ে ওদের গাড়িটা যাচ্ছিল। তখনই আক্রমণ করে গুন্ডারা, একদম গুলি দিয়ে বৃষ্টি বর্ষণ করে দেয়। তবে প্যারামিলিটারিদের সাথে পেরে ওঠে না ওরা। কিছুক্ষণের মধ্যেই মরুভূমি পার করে দেয় অর্জুনকে। তারপরেই ছেলেটাকে নিয়ে অর্জুন চলে আসে কাশ্মীরের হিট অফিসে। এই 2জনের কাছ থেকে যেসব অস্ত্রপাতি পাওয়া গেছিল সেগুলো চেক করছিল অর্জুন। এক পর্যায়ে দেখতে পায় চাকুতে লেখা সিটিকে। এই শব্দটি অর্জুন মনে হয় শুনেছে, কিন্তু কোথাও শুনেছে মনে নেই। তারপরই ওদের 2জনকেই সামনাসামনি বসানো হয়। অর্জুন শুরু করে জিজ্ঞাসাবাদ, কিন্তু কারো থেকেই কোনো কিছু পাওয়া যায় না। তারপর 2জনের সাথে চালাকি করে অর্জুন। চালাকি করে বলে, সিটিকের পুনরূপ হলো ধরো মারো কাটো, সেটি কিল টট। গাইস, ক্লিপে কিছু কপিরাইট ইস্যু থাকায় এর পরের পার্টটা মানে এর বাকি অংশটুকু আবার আমরা আলাদা করে ছাড়বো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।